আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। কুয়েতের বর্তমান আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে। বর্তমান কুয়েতের আপডেট ভিডিওতে প্রথমে একটি ভিন্ন ধরনের ইস্যু দিয়ে শুরু করতে যাচ্ছি। সেটা হলো বাংলাদেশের বর্তমান কোটা সংস্কার আন্দোলন। বাংলাদেশে বর্তমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ব্যাপক রকম সংঘর্ষ চলতেছে, আপনারা সবাই অবগত আছেন। বিশেষ করে ছাত্রলীগের অমানবিক আচরণ, পুলিশ সদস্যদের অমানবিক আচরণ, ডাইরেক্ট গুলি করা, এই সমস্ত অমানবিক আচরণের কারণে আজ সংঘর্ষে পরিণত হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলগুলো। বাংলাদেশে আসলে আন্দোলন শান্তিপূর্ণভাবেই পরিচালিত করছিল আমাদের প্রিয় ছাত্র জনতা, কিন্তু এখানে অমানবিকভাবে ছাত্রলীগের হামলা এবং প্রশাসনের অমানবিক আচরণের জন্যই আজ আন্দোলনটি একদম সংঘর্ষের রূপ নিয়েছে। আসলে বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার কোন পথে? প্রিয় বাংলাদেশের আজ 56% কোটা দিয়ে মেধাবীদেরকে একদম নিষ্ক্রিয় করার একটা চক্রান্ত চলতেছে। আমার প্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে? আমরা কোটা সংস্কার নিয়ে আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা একটা যৌক্তিক দাবি উপস্থাপন করেছেন যে এটা সংস্কার করতে হবে, এটা বাদ দিতেও বলেনি। আমার প্রিয় মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই বলছি, এমনকি আমার প্রিয় মুক্তিযোদ্ধা যারা আছেন তারাও চাচ্ছে যে কোটাটার সংস্কার করা হোক এবং সেখানে অবশ্যই পার্সেন্টেজ কমানো হবে। এবং এখানে মূল সমস্যা হলে নাতিপুতিদের কোটাটা দেওয়া হয়েছে। এইগুলো আসলে একটা দেশ কিভাবে পরিচালিত হয়? আসলে আওয়ামী লীগ সরকার তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইন্ডিয়াকে ফলো করে। তাহলে কোটা সংস্কার বিষয়গুলো নিয়ে ইন্ডিয়াকে ফলো করলেই তো এখানে একটা সমাধান হয়ে যায়। যেখানে ইন্ডিয়া মাত্র 10% কোটা আছে, সেখানে বাংলাদেশে কি করে 56% কোটা হয়? আর একই কোটা, এত নিকৃষ্ট পদ্ধতি বাংলাদেশে যে একই কোটা একজন বারবার ব্যবহার করতে পারে কেন? একজন একই কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, ওই একই কোটা দিয়ে আবার সে চাকরি নিচ্ছে, আবার সেই একই কোটা দিয়ে সে চাকরির প্রমোশন নিচ্ছে। কেন? একই কোটা কেন সে বারবার ব্যবহার করতে পারবে? এটা কি ধরনের নিয়ম? ইন্ডিয়াতে কি নিয়ম? ইন্ডিয়াতে নিয়ম একজন এক কোটা একবার ব্যবহার করতে পারবে। সে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ব্যবহার করে তাহলে চাকরির ক্ষেত্রে সেই কোটার আর কার্যকারিতা থাকবে না, অথবা চাকরির ক্ষেত্রে ব্যবহার করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা সে ব্যবহার করতে পারবে না। মানে জীবনে সে একবার একটি কাজের জন্য কোটা ব্যবহার করতে পারবে। এবং কত সুন্দর নিয়ম তাদের, খুব সুন্দর। এই নিয়মগুলো ফলো করলেই কোটা সংস্কার আন্দোলন সমাধান পাওয়া যেত, কিন্তু সেটা না করে সরকার উল্টো আরও সবাইকে রাজাকার বলে গালি দিলেন। তো দেশের পরিস্থিতি দেখে খুবই কষ্ট হচ্ছে, মনের ভিতর থেকে খুবই কষ্ট অনুভব করতেছি, যার কারণে ভিডিওতে কিছু কথা বললাম কোটা সংস্কার আন্দোলন নিয়ে। আমরা প্রবাসীরাও চাই যে কোটা সংস্কার হোক এবং মেধাবীদেরকে পূর্ণ মূল্যায়ন করা হোক। কোটা সংস্কার আন্দোলনে অনেক দেশেই খবর প্রচার হচ্ছে, এমনকি বাংলাদেশ ছেড়ে এখন বিশ্ব মিডিয়াতেও কোটা সংস্কার আন্দোলনের অনেক তথ্য তারা পেশ করতেছেন। এই ধারাবাহিকতাও কুয়েতেও অনেক মিডিয়াতেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে খবর প্রচার করা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এখন কুয়েত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। তার ভিতরে প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো অভিযান। কুয়েতে বর্তমান কিন্তু ব্যাপক অভিযান চলতেছে, আর কুয়েতের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। সেটা হচ্ছে লোক ধরাধরির দিক দিয়ে খুবই হার্ড লাইনে চলে গেছে কুয়েত, এবং আবহাওয়া কুয়েতের এতটা গরম পড়েছে তা বলার মতো নয়। এবং প্রায় 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে কুয়েতে। কম বেশি হয়, দিনের যে কোনো পরিস্থিতিতে তাপমাত্রা কম বেশি হচ্ছে। এবং আজকে সারা কুয়েত জুড়ে ধূলিঝড় হচ্ছে। অনেক জায়গায় শোনা গেছে এই ঝড়ের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। তাই অবশ্যই যারা ড্রাইভ করেন গাড়িতে অবশ্যই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। নানা জায়গায় নানা রকম সমস্যা হচ্ছে, সমস্যা জর্জরিত কুয়েত নিয়েই আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, অভিযানে যারা ধরা পড়েছেন তাদেরকে, অনেক ভাইদেরকে 4 দিনের ভিতরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং যাদের বিশেষ করে মামলা আছে, অথবা জরিমানা আছে, অথবা মোকালাফা আছে, অথবা নানা রকম ঝামেলা আছে, তাদেরকে দেখা যাচ্ছে যে জেলে রাখা হচ্ছে। এবং সময় সাপেক্ষে এগুলো নিষ্পত্তি হওয়ার পর তাদেরকেও দেশে পাঠিয়ে দেওয়া হবে।
তো যারা ধরা পড়তেছেন বেশিরভাগ লোকদেরকে 4 দিনের ভিতরেই দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধারাবাহিকতায় অনেক লোকই কিন্তু ধরতেছে, আসলে ওইভাবে রিপোর্ট পেশ করা হচ্ছে না যে কতদিন প্রতিদিন কতজন ধরতেছে বা কতজন এই সপ্তাহে ধরলো, এইভাবে নির্ভরযোগ্য সূত্রে কোনো রিপোর্ট পাওয়া যায় না বা পেশ করা হয় না, যার কারণে আপনাদের মাঝে সংখ্যাগুলো সেইভাবে বলা যাচ্ছে না। আইডিয়া করে না বলাটাই ভালো হবে। তো সম্মানিত ভিউয়ার্স, অভিযানের যেহেতু চলমান আছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং বাংলাদেশ থেকে বিশেষ করে যারা নতুন আসতেছেন তারা বেশি সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু আপনারা কুয়েতে নতুন অবস্থান করতেছেন এবং আপনাদের হাতে আকামা নাই। আর যাদের আকামা আছে, পুরাতন আছেন, তারা অবশ্যই আকামার সাথে রাখবেন সবসময় যে কোনো জায়গায় যেতে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল বর্তমান অভিযানের আপডেট। এখন আপনাদের মাঝে ভিসা সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হলো কুয়েতের বর্তমান কি ভিসা বের হচ্ছে, এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই প্রশ্ন করছেন। আসলে একই বিষয়ে বারবার আমি প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি এবং প্রতিদিনই প্রায় অনেকেই অনেক বিষয় নিয়ে প্রশ্ন করতেছেন। নিয়মিত আপনারা ভিডিও দেখলে কিন্তু এই বিষয়গুলো আপনারা ভিডিওতে পেয়ে যেতেন। আসলে নিয়মিত ভিডিও না দেখার কারণে আপনাদের বারবার প্রশ্নগুলো আসতেছে। সাধারণ প্রশ্ন, সেটা হলো আহলি ভিসা খোলা আছে কিনা। জি ভাই, আহলি ভিসা খোলা আছে এবং আহলি ভিসা বের হচ্ছে কিনা বর্তমান। হ্যাঁ, আহলি ভিসা টুকটাক বেরও হচ্ছে। আবার অনেকে প্রশ্ন করতেছে আহলি ভিসাতে বর্তমান পাসপোর্ট জমা দেওয়া যাচ্ছে কিনা। জি ভাই, আহলি ভিসাতে বর্তমান পাসপোর্ট জমা দেওয়া যাচ্ছে, তবে খুবই কম সংখ্যক কোম্পানিতেই আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন, যদি নিজস্ব ব্যক্তিগত আপনাদের লোক থাকে তাদের মাধ্যমে। বর্তমানে কুয়েতে কিন্তু 4-5টি কাজে ভিসা বেশি বের হচ্ছে। সেটা হলো প্রথমে 1 নম্বর যে ভিসাগুলো বের হচ্ছে সেটা হলো ড্রাইভিং ভিসা, 2 নম্বরে হচ্ছে ক্লিনার ভিসাও টুকটাক বের হচ্ছে। মাজরা ভিসা গত 2 মাস ভালোই বের হয়েছে, কিন্তু এই রানিং মাসে এখন পর্যন্ত কিন্তু মাজরা ভিসা বের হয়নি। ক্লিনার ভিসাও কিন্তু বড় কোনো কোম্পানি থেকে বের হচ্ছে না, ছোট ছোট যে কোম্পানি সেখান থেকেই বের হচ্ছে। আর ড্রাইভিং ভিসা ফ্যামিলি হাউস ড্রাইভিং যেগুলো আছে সেগুলোও কিন্তু তেমন বের হয় না, টুকটাক 2-1টা ভিসা বের হয়, যাদের পার্সোনাল লোক আছে তারাই বের করতে পারে। তো এই ছিল হতেছে বর্তমান ভিসার আপডেট। এবং এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে আকুত ভিসাতে বর্তমানে কুয়েত আসা ঠিক হবে কিনা। আকুত ভিসাতে আসলে তারা আসবেন যারা ভবিষ্যতে অন্য কোনো কাজে যাওয়ার প্ল্যান নেই বা তেমন কোনো কাজ জানা নাই, আপনারা ক্লিনার বা লেবারি কাজই করবেন এবং এছাড়া অন্য কোনো যোগ্যতাও তেমন একটা নেই, তারা আকুত ভিসাতে চলে আসেন। এবং অন্য যাদের যোগ্যতা আছে, লেখাপড়া আছে বা অন্য ভালো কোনো কাজ জানা আছে, তারা আহলি ভিসাতে আসার চেষ্টা করুন, পরবর্তীতে যেন আপনারা ট্রান্সফার হয়ে চলে যেতে পারেন। এই হলো আপনাদের জন্য এখানে আকুত ভিসা এবং আহলি ভিসার পার্থক্য। আর প্রিয় বন্ধুরা, আরও একটি বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আসলে ফ্রি ভিসাতে কেমন হবে। আসলে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভিসাতে আমি আগেও বলেছি না আসা ভালো, এখনও বলছি ফ্রি ভিসাতে কুয়েতে বর্তমান পরিস্থিতিতে আপনারা আসবেন না। এরপরে অনেকেই বলতেছেন যে ভাই খাদেম ভিসাগুলো কবে খুলবে বা এখন খোলা আছে কিনা। আসলে খাদেম ভিসাগুলো ওইভাবে খোলা নেই। কুয়েতে থেকে যে সরকারিভাবে যে ভিসাগুলো দেওয়ার কথা 3.5 লাখ টাকা করে, সেই ভিসাগুলো কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। সামনে কবে খোলা হবে এই বিষয়টিকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আসলে অভিযান যতদিন চলমান থাকবে ততদিন আসলে অনেক কাজই এইভাবে থেমে থাকবে এবং এটার অগ্রগতি তেমন একটা হবে না। তো যাই হোক, পরবর্তী আপডেটে আমি জানিয়ে দেবো। যদি কখনো খাদেম ভিসা খোলে এটা অবশ্যই আমি সবার আগে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, এছাড়া মেডিকেল সম্পর্কে কিছু ভাইরা প্রশ্ন করেছেন যে মেডিকেলের বর্তমান কুয়েতে এসে যদি আনফিট হয় তাহলে তাদের কি করার আছে বা আনফিট হলে করণীয় কি। আসলে ভাই, কুয়েত মেডিকেলে আপনি আনফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি ব্যতিক্রম 2-1 জন আনফিট হন, সেক্ষেত্রে আপনার 3বার মেডিকেল করানো হবে এবং 3বার মেডিকেলেই যদি আনফিট রিপোর্ট আসে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এখানে আর কোনো অপশন নয়, এখানে কোনো ঘুষ দিয়েও পাস করানোর কোনো সম্ভাবনা নেই। আপনি আনফিট হলে আপনাকে দেশে চলে যেতে হবে। এই জন্য আমি বলি, গামকা মেডিকেল থেকে যারা আনফিট হন তারা ফিট সার্টিফিকেট নিয়ে আসার চেষ্টা করুন। এখানে একটা দুর্নীতি হয়, সেটা হলো গামকা মেডিকেলের ছোট ছোট সমস্যা দেখিয়ে আপনাদের থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। এটা হলো মেডিকেলের বড় রকমের একটা সমস্যা, এই যার জন্য মেডিকেল আনফিট আপনি তারপরও টাকা দিয়ে কিন্তু ফিট হতে পারতেছেন। কিন্তু এটা আসলে যদি টাকা দেয় ওখানে ফিট হন, যদি কুয়েতে এসে যদি আনফিট হন তাহলে কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। তো যার কারণে বড় যদি কোনো ইস্যু থাকে, যদি আনফিট আসে, সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা করে ফিট হয়ে আসাই বুদ্ধিমানের কাজ হবে। তো এছাড়াও একটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই কুয়েতে বর্তমানে 7-8 লাখ টাকা খরচ করে আসা ঠিক হবে কিনা।
আসলে ভাই এই সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি যে কাদের জন্য বর্তমান কুয়েতে আসা উচিত এবং কাদের জন্য উচিত না এবং কোন ভিসাতে আসা উচিত। বর্তমান পরিস্থিতিতে আকুত ভিসায় আপনাদের অ্যাভয়েড করা উচিত, আহালি ভিসাতে আসা সবচেয়ে ভালো হবে। তো বর্তমান কুয়েতের পরিস্থিতি যদিও অতটা ভালো নয়, আপনারা জানেন যে অভিযান চলতেছে এবং বাইরে কাজ করা কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। তো যার কারণে আপনারা আহালি ভিসা আসার চেষ্টা করুন, তাহলে একটু স্যালারিও ভালো হবে এবং বাইরেও তেমন একটা আপনাদের কাজ করা লাগবে না। যদি আকুত ভিসাতে ক্লিনার পোস্টে আসেন সেক্ষেত্রে বাইরে কাজ করা লাগবে, কিন্তু বাইরে এখন কাজ করতে আপনারা পারবেন না, যার কারণে আপনাদের কিন্তু অল্প টাকাতেই মাসের পর মাস চলে যাবে। এটার যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনারা আকুত ভিসাতেও আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো কুয়েতের নিউজ এখানেই শেষ করতেছি। পরবর্তী নিউজ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।